নির্ঝর তেজের দিকে কিছুটা ঝুঁকে জিজ্ঞেস করলো, তেজ ভাই, মেয়েটা ইলমার কানে কানে কি বলল? তেজ দৃঢ়স্বরে বলল, দেখলেই বলেছে ইলমার কানে কানে, তাহলে আমি জানবো কিভাবে? আহাম্মকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিস বলে মনে হচ্ছে না তোর? নির্ঝর শরীর হালকা জাঁকা দিয়ে নিজের ফ্রম ধরে রাখার চেষ্টা করলো। তেজ আবারও বলল, চিন্তা করিস না, তোর সুনাম যে করেনি এতটুকু বলতে পারি। নির্ঝর হেসে ফিসফিসিয়ে বলল, সুন্দরীদের করা বদনাম ও পরিবেশের মিষ্টতা জড়ায় ব্রো। ও তুমি বুঝবে না। নির্ঝরের কথায় তেজ নাক ছিটকালো। ইলমা অনুকে বলল, ওনারা দুজনেই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। তুমি যেমনটা ভাবছ ওনাদের কারোরই উপরে তেমন কোনো প্রভাব নেই অনু। অনু ছোট্ট করে ও শব্দটি বলল শুধু। ইলমা, তেজ ও নির্ঝরের দিকে তাকিয়ে বলল, রুমের ভিতরে চলুন। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন আপনারা? তেজ বলল, না না, দুজন অবিবাহিত মেয়ে যে বাসায় আছি সেখানে তাদের রুমে গিয়ে বসাটা ঠিক দেখাবে না আমাদের। সমাজ বিষয়টাকে ভালো নজরে দেখবে না। আর আমি চাই না আপনাদের দিকে কেউ নোংরা চোখে তাকিয়ে নোংরা শব্দ ছুঁড়ে মারুক। ইলমা আর অনু দুজনেই সন্তুষ্ট হলো তেজের এরূপ কথা শুনে। নির্ঝর চোখ বড় বড় করে মুখ হা করে তেজের দিকে তাকিয়ে আছে, যেন সে বিশ্বাসই করতে পারছে না এ ধরনের কথা স্বয়ং তেজ বলতে পারে। পরক্ষণেই তেজ নির্ঝরের দিকে তাকিয়ে বলল, অমন হা করে আছিস কেন? তোকেও কি নিশার সেই হা করা ব্যারামটা ধরলো নাকি? নির্ঝর সঙ্গে সঙ্গে নিজেকে স্বাভাবিক করে নিল। তেজ ইলমার দিকে তাকিয়ে বলল, আজ কফি শপে যাননি যে আপনি? তেজের প্রশ্ন শুনে ইলমা এক পলক অনুর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, একটু ঘরোয়া কাজ পড়ে গিয়েছিল, তাই যেতে পারিনি। ইলমার অজুহাতের ভাষা অনুর বুঝতে বাকি রইল না। তেজ বলল, আচ্ছা সমস্যা নেই, তবে চেষ্টা করবেন সময় মেনটেন করে কাজে যাওয়ার। আর অফ ডে এর দিন ঘরোয়া কাজগুলো করার। ইলমা ভ্রু উঁচিয়ে বলল, কাজে যাচ্ছি 2 দিন হলো না, এর ভিতরেই আপনার কাছে অভিযোগ চলে গিয়েছে? ঠিক অভিযোগ না, কফি শপের ওনার আমার ফ্রেন্ড হয় জানেনই। আজ এসেছিল আমাদের বাসায়। কথায় কথায় আপনার কথা বলল, তাই জানতে পারলাম। হুম, ঠিক আছে। এখন থেকে ঠিকভাবেই কাজে যাব আমি। আর কোনো সমস্যা নেই তো আপনার এখানে থাকা নিয়ে? বা কোনো জিনিস কেনার বাকি রয়ে গিয়েছে কি? ওহো, সব ঠিকঠাকই আছে। আচ্ছা, তাহলে আমরা আসি এখন। আবার পরে দেখা হবে ইনশাল্লাহ। চল নির্ঝর। এই বলে তেজ আর নির্ঝর যেতে নিলে পিছন থেকে ইলমা বলল, আব শুনুন। তেজ থেমে ঘুরে দাঁড়িয়ে বলল, হুম বলুন। ইলমা ইশারা করলো একটু সাইডে সরে আসার জন্য। তেজ ইলমার ইশারা বুঝতে পেরে নির্ঝরকে ফিসফিসিয়ে বলল, নারী নাকি পরীর মাঝে গুলিয়ে ফেললি যাকে, তার নাম পরিচয় ঠিকভাবে জেনে নিলি না যে? নির্ঝর মাথা হালকা নুইয়ে বলল, আমার শরম করে। তেজ বেঙ্গিয়ে বলল, শর্মিলা বানু আমার, তোর অবস্থা হইছে এমন, শরমে বউ কাঁঠাল খায় না, ঘরের পিছনে গিয়ে ভুতা চাটে। নির্ঝর তেজের দিকে তাকিয়ে বলল, এভাবে বলো না ভাই। আর কিভাবে বলবো তোমায় শোনা? নির্ঝর হালকা হেসে বলল, একটু সাহস টাহস জুগিয়ে দিবে তো আমায়। বড় ভাই হও তুমি আমার। আর জানোই তো মেয়েলি বিষয়গুলোতে আমি কেমন। তেজ দাঁতে দাঁত চেপে বলল, শোন ভাই, বাড়ি গিয়ে যদি মশার মতো আমার কানের কাছে আফসোসের গান গাস, তখন তোর পশ্চাৎদেশের ছাল বাকল এমনভাবে উঠিয়ে ফেলবো, না পারবি শুতে আর না পারবি বসতে। তেজকে হালকা রেগে যেতে দেখে নির্ঝর ঢুক গেলে বলল, আচ্ছা, দেখি চেষ্টা করে কতটা কি জানতে পারি। এই বলে নির্ঝর অনুর দিকে এগিয়ে গেলে ইলমা আর তেজ ওদের দুজন থেকে কিছুটা দূরে সরে এসে দাঁড়ালো। তেজ শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? ইলমা কিছুটা সংকোচ নিয়ে বলল, আজ অনুর বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি আমি। ও নিজেই বলেছে আমায় সব। ওর নাম অনু। হুম। হুম। তেজ ভ্রু কুঁচকে বলল, যা জানতে পেরেছেন তা কি সিরিয়াস কিছু? হুম, সিরিয়াসই বটে। তবে সব কথা এখনই বলা সম্ভব না। আগামীকাল আমায় একটু সময় দিয়েন, তখন সব বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। এদিকে নির্ঝরকে নিজের সামনে হাসি মুখে দাঁড়াতে দেখে অনু ভ্রু কুঁচকে বলল, কিছু চাই? নির্ঝর বলল, ইয়ে মানে না, কিছু না। তাহলে? ভাইয়া, ইলমার সাথে কথা বলতেছে তো, আর আপনিও এখানে একা একা দাঁড়িয়ে আছেন, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলে আপনাকে সঙ্গ দেই। অনু কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, না আমি আপনাকে চিনি আর না আপনি আমাকে চিনেন। যারা একে অপরের অপরিচিত তারা একে অপরকে সঙ্গ দিবে কিভাবে? হ্যাঁ, তাই তো পরিচিত হতে হবে আমাদের। আমি আমার পরিচয় দিচ্ছি।
আপনিও আপনার পরিচয় দিন, তাহলেই ব্যাপারটা সলভড হয়ে যাচ্ছে। আমার পরিচয় জেনে আপনার কাজ কি? নির্ঝর বিড়বিড়িয়ে বলল, পরিচয় না পেলে মন দেওয়া নেওয়া পর্যন্ত যাব কিভাবে? আর বিয়েটাই বা হবে কিভাবে আমাদের? বিয়ের পর কত কাজ বাকি? বাসর বাকি, হানিমুন বাকি, বেবি প্ল্যানিং বাকি, তারপর বেবি হবে। আমাদের বড় করতে হবে। উফ! ধাপ তো কম না। এক ধাপেই যদি থেমে যাই, বাকি সব ধাপ তো আধুরাই রয়ে যাবে। তখনই আমায় ইমরান হাশমির মতো গাইতে হবে 'হামারি আদরি কাহিনী' গানটা। অনু নির্ঝরকে একা একাই বিড়বিড় করতে দেখে ওর দিকে কিছুটা ঝুঁকে বলল, ইলমা আপু তো বলল আপনার মৃগী ব্যারাম বা ভূতে ধরা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আচার-আচরণ তো আমার কাছে শুরু থেকে সুবিধাজনক লাগছে না। আপনি বললে আমি একজন ওঝার সন্ধান করতে পারি। ওঝা মশাই ওনার বিশেষ জাদু দ্বারা আপনার শরীরের জেরে সব ভূত ও ব্যারামের সমস্যা সমাধান করে দিবে। সাথে হয়তো পানি পড়াও দিতে পারে, যা পান করলে আপনার আচার-আচরণ স্বাভাবিক হয়ে যাবে। অনুর মুখে এমন কথা শুনে নির্ঝরের মুখ হা হয়ে গেল। ওর চোখজোড়া আকৃতি ওর চোখজোড়ার আকৃতি এতটাই বড় আকার ধারণ করেছে যে মনে হচ্ছে কোটর থেকেই তা বেরিয়ে আসবে। অনু ওর মুখের উপর এক হাত রেখে দু কদম পিছিয়ে এসে একটু জোরেই বলল, এই যে এই দেখুন, ওজার কথা আর পানি পড়ার কথা বলা মাত্রই আপনার চোখ কেমন বড় হয়ে গিয়েছে, মুখটাও কেমন হা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনার ভিতরে থাকা বজ্জাত ভূতটা জেগে উঠেছে। ওনারা তো এসব ওঝা বা পানি পড়ার বিষয়গুলো অনেক ভয় পায়। অনুর কথাগুলো এবার ইলমা আর তেজের কানের পর্যন্ত এসে পৌঁছালো। ওরা তৎক্ষণাৎ অনু ও নির্জরের দিকে তাকালো। ইলমা এক হাতে কপাল চাপড়ে বলল, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। তেজ ভ্রু কুঁচকে বলল, অনু এসব কি বলল? ইলমা তেজের দিকে তাকিয়ে তাড়া দেওয়ার স্বরে বলল, আপনি নির্জরকে নিয়ে এক্ষুনি চলে যান এখান থেকে, নয়তো এই মেয়ে আপনার বাইকে যে সত্যিই ভূতে ধরেছে নয়তো ওর মৃগী রোগ আছে, এটা প্রমাণ করেই ছাড়বে। তেজ ইলমার কথা শুনে কি রিয়েকশন দিবে বুঝতে পারছে না। ইলমা আবারও বলল, কি হলো জান? তেজ বলল, হুঁ হুঁ, আচ্ছা যাচ্ছি আমরা। এই বলে তেজ নির্ঝরের কাছে এসে বলল, নির্ঝর চল, এখন আমাদের যেতে হবে। নির্ঝর এখনো মুখ খোলা রেখে চোখ বড় বড় করে অনুর দিকেই তাকিয়ে আছে, যেন চারপাশে কোনো কিছুর দিকে ওর কোনো খেয়াল নেই। অনু তেজকে উদ্দেশ্য করে বলল, উনি আপনার ভাই নেই আর, ওনার ভিতরে তেনারা ভর করেছে। দেখুন না, কেমন পাথর মূর্তির মতো দাঁড়িয়ে আছে এরকম ভাবেই। তেজ ঠোঁট কামড়ে অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে মাথা হালকা দুলিয়ে নির্ঝরের কাঁধে হাত রেখে ওকে টানতে টানতে মূল গেটের দিকে নিয়ে যেতে শুরু করলো। ইলমা অনুর পাশে এসে দাঁড়ালো। অনু বলল, আপা, ওনারা তো শহরের আদব কায়দায় বড় হওয়া মানুষ, তাই এসব ভূত প্রেতের অস্তিত্বে নিয়ে ওনাদের বিশ্বাস না থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমি তো গ্রামের মেয়ে, আমাদের গ্রামে আমি এমন অনেক ভূতে ধরতে দেখেছি, আর উজার সাহায্যে তাদের ভূত ছাড়াও হতে দেখেছি। ইলমা এবার শব্দ করে হেসে উঠল। অনু অবাক চোখে ইলমার দিকে তাকিয়ে আছে। নির্ঝরকে নিয়ে তেজ ইলমার বাসার বাহিরে নিজে দাঁড় করানো বাইকের সামনে এসে দাঁড়ালো। নির্ঝরকে এখনো স্তব্ধ হয়ে থাকতে দেখে তেজ নির্ঝরের পশ্চাৎদেশে সজোরে একটা চিমটি কাটলো। সঙ্গে সঙ্গে নির্ঝর নিজের পশ্চাৎদেশের উপর হাত রেখে আউ আউ বলে লাফিয়ে উঠল। তেজ দাঁতে দাঁত চেপে বলল, আসলেই তোকে ভূতে ধরেছে বলে তো আমারও মনে হচ্ছে। আসলেই তোকে ভূতে ধরেছে বলে আমারও মনে হচ্ছে। নির্ঝর অসহায়ের মতো মুখ করে তেজের দিকে তাকিয়ে বলল, ভাই তুমিও আমার বুকের ব্যথাটা বুঝলে না? লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়েকে দেখে ক্রাশ খেয়েছি। তার সাথে জীবনের সামনের পথগুলো চলার কথা ভেবেছি। প্রথমত সে আমায় বাইয়া বলে বুকে চিনচিন ব্যথা ধরিয়েছে, আর শেষে আমায় ভূতে ধরা আর মৃগী রোগীর সাথে গুলিয়ে ফেলেছে, যে কারণে আমার হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গিয়েছি। আমার অবস্থাটা একবার ভাবো তুমি। নির্ঝরের কথা শুনে তেজ সজোরে হেসে উঠল। দু হাঁটুতে ভর দিয়ে হালকা ঝুঁকে হাসছে তেজ। তেজকে ওভাবে হাসতে দেখে নির্ঝর ওর পা থেকে জুতার জোড়া খুলে তা দু হাতে নিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে উচ্চস্বরে বলল, আমার অসহায় অবস্থা কেউ বুঝে না, আমার ভাইও না। আমি এই পৃথিবীতেই থাকবো না, সব ছেড়ে ছুড়ে খালি পায়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। তেজ মাথা তুলে নির্জরের দিকে তাকিয়ে হাসতে হাসতে পিছনের পিছন ওকে ডাকলো কয়েকবার। নির্ঝর তেজের ডাক কানে তুললো না। তেজ ওর বাইকে উঠে বসে বাইক স্টার্ট করলো। নির্ঝরের পাশ দিয়ে যেতে যেতে তেজ বলল,
উঠে পড় বাইকে। এভাবে তুই পৃথিবী ছাড়তে পারবি না। পৃথিবী ছাড়তে হলে অনেক ধাপ পেরোতে হয়। টাকা পয়সারও বিষয় আছে এখানে। নির্ঝর তবুও তেজের কথা কানে তুলল না। একগুঁয়ে স্বভাবটা ধরেই হাঁটছে সে। তেজ আবারও বলল, শোন নির্ঝর, এই খালি পকেটে খালি গায়ে হেঁটে সর্বোচ্চ রমনা পার্ক পর্যন্ত যেতে পারবি। ওই যে যেখানে সব ফকির সন্ন্যাসীর মেলা। কোনো সুন্দরী এসে আবার তখন তোর হাতে ৳২ কয়েন ধরিয়ে দিয়ে বলবে, দেখতে শুনতে তো ঠিকঠাক লাগছে, বিক্রি না করে গায়ে গতরে খাটিয়ে টাকা পয়সা জোগাড় করলেই পারেন। তখন অপমানটা কিন্তু তোর ডিরেক্ট কলিজা, কিডনি, ফুসফুস সব ফুটো করে দিবে। তেজের এরূপ কথা শুনে নির্ঝর এবার থেমে গেল। তখনই পিছন থেকে একটা স্কুটি এসে তেজের বাইকের থেকে কিছুটা সামনে দাঁড়ালো। স্কুটিতে দুজন মেয়ে বসা রয়েছে। চালক সিটে বসা মেয়েটি তেজ ও নির্ঝরের দিকে তাকিয়ে বলল, কি ভাই, বউ মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি, তাই এমন জুতা হাতে নিয়ে পাগলের মতো হাঁটছেন? তেজ আর নির্ঝর মেয়ে দুটোর দিকে তাকালো। নির্ঝর নিজেকে একবার উপর নিচ পর্যন্ত দেখে নিল। শার্টটা একটু কুঁচকে গিয়েছে, ট্রাউজারের নিচের অংশে ধুলো লেগে গিয়েছে অনেকটা জোরে। হাতে জুতো জোড়া ধরার কারণে ওকে পাগলের থেকে কম কিছু মনে না হওয়াটা স্বাভাবিক। তেজ মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলল, আজকাল ছেলেরাও কোথাও নিরাপদ না। রাস্তাঘাটে যেখানে সেখানে মেয়েদের হাতে এই প্রেজিংয়ের শিকার হতে হচ্ছে তাদের। মেয়ে দুটো হাসতে হাসতে চলে গেল। নির্ঝরের এবার ইচ্ছে করছে এখানেই শুয়ে হাত পা ছাড়িয়ে বেবে করে কাঁদতে। তেজ বলল, গাড়িতে ওঠ বেটা। ছেলে হয়ে রাস্তাঘাটে মেয়েদের মতো ইপটেজিং খেয়ে পেট ভরল না তোর? অগত্যা অজ্ঞতা নির্ঝর আর কোনো উপায় না পেয়ে জুতো জোড়া পায়ে পরে নিয়ে বাইকের পিছনে উঠে পড়ল।